বিছানার চাদরের ভেতর থেকে রক্তাক্ত আঁচড়যুক্ত নগ্ন পা বেরিয়ে এসেছে নিধির। চাদরের ভেতরে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। শুধু যে শারীরিক কষ্টের জন্য সেটা না, সাথে রয়েছে বাবা ভাইদের সামনে চরম অপমানের এক তীক্ষ্ণ যন্ত্রণা। এই মানুষটিকে যতবার ভালোবাসার চেষ্টা করেছে ততবার নিজের কাছে হারা হেরেছে নিধি। পাশে এসে সিগারেট ধরিয়েছে, আনমনে সিগারেট ফু দিয়ে যাচ্ছে। সিগারেটের উটকো গন্ধ নিধির নাকে আসতে আহত বাঘিনীর মতো চাদর ছেড়ে এক ঝটকায় বাহিরে আসে, এরশানের দিকে তেড়ে যায়। কিছু করার আগেই ওর হাত দুটো ধরে পিছনের দিকে মুচড়ে নেয় এরশান। ব্যথায় কুকড়ে ওঠে নিধি। কাঁদবে না প্রতিজ্ঞা করেও সেই প্রতিজ্ঞা ধরে রাখার ব্যর্থ চেষ্টা তার। লাগছে। অ্যাটাক করার আগে মনে ছিল না তুমি আমার কাছে একটা আরশোলা মাত্র? আপনি এতটা নিকৃষ্ট মনে কি করে হতে পারেন? একটা মেয়ের বাবার সামনে এইভাবে অসভ্যতামি করতে আপনার একটুও বাধ্য না? না, এত সেন্স নিয়ে খান বাহাদুর চলে না। চলবে কিভাবে? বাবা মায়ের মর্ম কখনো বুঝেছেন আপনি? আমার সামনে কিরকম আচরণ করতে হয় সেই নলেজ আপনার মধ্যে আছে? হা, আপনি তো কখনো বুঝ হওয়ার পর নিজের বাবার ছায়াও পাননি। আপনার ক্ষেত্রে এটাতে ভালো কিছু আশা করাটাও তো সম্ভব না। কথাটা এরশানের বুকে গিয়ে লাগে। রাগের পরিমাণ বেড়ে গিয়ে এখন বাম চোখ দিয়ে পানি পড়ে। হাতে থাকা জ্বলন্ত সিগারেটটি নিধির কণ্ঠনালী বরাবর চেপে ধরে, তাতে দাঁত পিষে বলে, আমি আমার বাবার ছায়া পাইনি শুধুমাত্র তোর পরিবারের জন্য। মাত্র 8 বছর বয়সে নিজের পরিবারের 40 সদস্যকে একসাথে কাফনে মরিয়ে যেতে দেখেছি একমাত্র তোর পরিবারের জন্য। তুই সেই পরিবারের রক্ত। তোকে যতই আদর দিয়ে মাথায় তুলে না কেন, তুই জোতার মতোই থাকবি। হাতে থাকা সিগারেটটি আরও জোরে চেপে ধরে এরশান। ব্যথায় ছটফট করতে থাকে নিধি। কিছুক্ষণ পরে এরশান নিজে থেকে এক ঝটকায় ছাড়িয়ে দেয় নিধিকে। কোনো দিকে না তাকিয়ে টাওয়াল নিয়ে সোজা ওয়াশরুমে চলে যায়। এদিকে এরশানের হাত থেকে ছাড়া পেয়ে একটু স্বস্তির নিঃশ্বাস নেয়া। গলার পোড়া জায়গায় হাত লাগাতে জায়গাটা দ্বিগুণ জ্বলে উঠছে। ড্রেসিং টেবিলের মিররের দিকে তাকে গলার পোড়া দাগ দেখে কি বিভৎসভাবে পুড়েছে। মনে কি কোনো মায়া দয়া নেই এই লোকের? তখন ছোট্ট একটা বিষয় নিয়ে বাবার সামনে এরকম করার মানেটা কি ছিল? কিছুক্ষণ আগের কাহিনী, নিজের বাবা মামুনুল হক আর ইমতিয়াজ এসেছিল সেই সকালে। কিচেনে তখন চাই বানাচ্ছিল নিধি। এসরানও স্বাভাবিক ওই নিধির সাথে গোপনে খুনসুটিতে ব্যস্ত ছিল। চা বানানো হয়ে গেলে নিধি সেগুলো বাবা ভাইয়ের সামনে পরিবেশন করে। ওরা চা খাওয়ার খানিকক্ষণ পরে এশরান ওদের সাথে জয়েন হয়। নিজেদের জন্য নির্ধারিত রাজকীয় চেয়ারে আয়েশি ভঙ্গিতে বসে যায় এশরান। পায়ের উপর পা তুলে কাপে মুখ দেয়। প্রথম চুমুকে চায়ের সাথে এশরানের চোখ বন্ধ হয়ে আসে। মনে মনে অবাক হয়। এই পর্যায়ে এদিক দিয়ে তাকিয়ে বলে, আম জল অফ ইউ মাই ওয়াইফি। আর কিছু পারো বা না পারো, চাটা খুব ভালো বানাতে পারো। প্রতি উত্তরে নিথি মুচকি হেসে একটি ভেঙচি কাছে মামুন আর ইমতিয়াজও খাওয়া শুরু করে। খেতে খেতে মামুন হক এশরানের উদ্দেশ্যেই বলে, হুজুর বাহাদুর, জানি না কোথা থেকে শুরু করব। একটা মাত্র মেয়ে আমার, ঘুরতে গেছিল আপনার এলাকায়। সেখান থেকে মেয়েকে কিভাবে বিয়ে করলেন না করলেন কিছুই জানতে পারলাম না। বাবা হিসেবে এই আফসোস কিভাবে রাখি বলেন? এশরান চুপচাপ চায়ের কাপে চুমুক দিচ্ছে আর শ্বশুরমশাইয়ের কথাগুলো শুনছে। মামুনুল হক এবার বলতে শুরু করে, মেয়েটা আমার বড়ই আদরের। শুনেছি আপনি নাকি কোনো অবিচার করেন না। তাহলে আমারই মেয়ের বিয়েতে আমার অনুমতি ছাড়া কিভাবে পারলেন বিয়েটা করতে? মামুনুল হকের কথার মাঝখানে ফোরন কাটে ইমতিয়াজ বলে, ওহো বাবা, থামো তো। যে কথার জন্য এসেছে সেটা বলো। ছেলের কথাতে মামুনুল হক কপট রাগ দেখিয়ে বলে, তুই চুপ কর, আমাকে আমার কথা বলতে দে। এশরানও মামুনুল হকের পক্ষ নিয়ে বলে, ইমতিয়াজ, তুমি চুপ করো, ওনাকে বলে দাও। হুজুর বাহাদুর, বেয়াদবি নেবেন না। আমি আমার মেয়ের বাবা হিসেবে এই বিয়ে মানি না। কথাটি শোনা মুহূর্তে এশরানের হাতে চায়ের কাপের গতি থেমে যায়। শক্ত করে চায়ের কাপটা চেপে ধরে, ফলে চায়ের কাপে ফাটল ধরে। মামুনুল হক আরও বলেন, আমি বাজি ধরে বলতে পারি আপনি আমার মেয়েকে বিয়ে করছেন শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। কিন্তু আমার মেয়ে তো নিষ্পাপ খান বাহাদুর, ওকে কেন এসবের মধ্যে টানলেন? আমি আমার মেয়েকে এসব ঝামেলার ভিতরে থাকতে দেব না। তাই আমি আমার মেয়েকে নিয়ে যাব। ইমতিয়াজ এবার সত্যি সত্যি ভয় পেয়ে যায়, কারণ এখানে আসার একমাত্র কারণ ছিল বিয়েতে খান বাহাদুর আর নিধিকে দাওয়াত দেওয়া। বাবার সাথে বাড়ির থেকে এই প্ল্যানই বেরিয়েছিল সে, কিন্তু এখানে এসে যে তার বাপ পাল্টি খাবে সেটা এতটুকু টের পায়নি ইমতিয়াজ। নিধি এতক্ষণ চুপ
চুপচাপ বাবার কথাই শুনছিল। বাবা এভাবে তাকে নিতে এসেছে দেখে নিজের ভেতরে সাহস জন্মায়। মামুনুল হক এবার এশানের দিকে তাকিয়ে বলে। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। এশান হাতে থেকে কাপটি সুন্দরভাবে সামনে থাকা টেবিলের উপর রেখেই দিল। পকেটে হাত দিয়ে দাড়ি আইসি ভঙ্গিতে বলে, আমি আপনার কথা বুঝতে পারিনি, একটু রং নাম্বার ডায়াল করেছেন। আমি একটা বিয়ে করেছি, আর সে হচ্ছে আমার বউ রানী। আমি কেন যাবো আপনার মেয়েকে বিয়ে করতে? ওপস, সরি, সিম্পল। মানে কি কি বলতে চাচ্ছেন আপনি? আমার বউ রানী আপনার মেয়ে না। উপস্থিত থাকা সব মানুষের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। মামুনুল হক টাইটি সুন্দরভাবে টাইট করে দিয়ে বলে, শুনেছিলাম চোরের সাথে থাকলে মানুষটাকে চোরই হয়। আজকে আপনাকে দেখে সে প্রমাণটাও পেলাম। কুকুরের জাতের সাথে থেকে থেকে কুকুরের মতোই হয়ে গেছেন। নিজের চোখের সামনে বাবাকে এভাবে অপমান মেনে নিতে পারে না নিধি। তেড়ে যায় এশরানের দিকে, এশরানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। দুপা পিছিয়ে যায় এশরান। খুব কষ্ট লাগে না তার, বরং রাগ উঠে। তাকে এইভাবে কেউ কখনো ধাক্কা দিতে পারে না। এতক্ষণ খুব কষ্টের রাখা শান্ত মাথাটাকে হঠাৎ করে পোকাটা যেন কিলবিলিয়ে উঠছে। সাইকোদের এই এক সমস্যা, কোনো কিছু নিজের মন মতো না চললেই তাদের মাথা ঠিক থাকে না। এশানেরও তাই। এশান মামুনুল হকের কলার ধরে সেখানে থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় আর ইমতিয়াজের উদ্দেশ্যে বলে, তোর বাপকে যেন আমার বউর আশেপাশে না দেখে। আমার বউ যে অনাথ সেটা আমি আরও আগেই জানতাম, কিন্তু আমার বউ রানীর মুখের দিকে তাকিয়ে এতদিন সব কথা গোপনে রেখেছিলাম। তোরা এসেছিলি, আমিও তোদের সাথে আত্মহত্যার সম্পর্ক ঠিক রাখতে চেয়েছিলাম, কারণ দাদি যেন বলেছিল আমাদের বংশে আত্মহত্যার সম্পর্ক ছিন্ন করার আওয়াজ নেই। বাট আই ডোন্ট ফাক উইথ দিস রিলেশনশিপস। আজকের জান ভিক্ষা দিলাম শুধুমাত্র আমার বউকে লালন পালন করার জন্য। তবে এই সুযোগ আর দ্বিতীয়বার মিলবে না। আউট, আই সেড গেট আউট। শেষের কথাটি অনেকটা চিল্লিয়ে বলে এশান। নিধি বাবাকে ধরতে গেলেই এশান পেছন থেকে নিধিকে কাঁধে তুলে নেয়। পরে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে সোজা রুমে নিয়ে আসে। এমনিতেই মাথাটা খেটে আছে, তার উপরে তার এই বেয়াদব বউরানি তাকে দিয়েছে। একজন জমিদার হয়ে এত বড় অপমান কিভাবে সহ্য করবে সে? রুমে এসে ফ্লোরে উপর থাপ্পাস করে ফেলে দেয়। এভাবে ফেলে দেওয়াতে কোমরে ব্যথা পায় নিধি। আপনি মানুষ না জানোয়ার, বলুন তো আপনি। জানোয়ার? জানোয়ার নাও, স্বীকার করে নিলাম আমি জানোয়ার। তাও খুশি থাকো। আমি আপনার সাথে মশকরা করছি? তুমি কি আমার বেয়ান লাগো যে তোমার সাথে আমি মস্করা করবো? আপনি কেউ না আমার, কেউ না মানে কেউ না। এভাবে আপনি আমার বাবাকে অপমান করলেন। এশান হাঁটু গেড়ে নিজের দিকে এগোতে এগোতে বলে, তুমি অনাথ, ওই লোকটা তোমাকে অ্যাডপ্ট করেছিল। ওরা তোমার আসল বাবা মা না, বউরানী। বাজে কথা বলবেন না, আপনি একটা অসহ্য লোক। আপনাকে দেখলেই রাগ হয় আমার। শুধুমাত্র গায়ের জোরে একটা মেয়েকে এভাবে বিয়ে করে ঘরে রেখেছেন, তা না তার কোনো মূল্য, ইচ্ছার মূল্য দিয়েছেন, আর না তাকে কখনো সম্মান করেছেন। হ্যাঁ, চিৎকার করে কথাগুলো বলে নিধি এশান নিধির গলা চেপে ধরে হাস্কি ভয়েসে বলে, ডোন্ট শাউট। আমার ভয়েসের উপরে কোনো ভয়েস আমি অ্যালাউ করি না, নট ইভেন ইউ। আর কি যেন বললে? আমি কোনো ইচ্ছার মূল্য দেয়নি? যদি সেটাই হতো তাহলে এতদিনে তোমার পেটে আমার বংশের প্রদীপ খেলত। তোমাকে আমি বারবার ওয়ার্নিং দিয়েছিলাম আমার উপরে কথা বলবে না। আই ডোন্ট লাইক দ্যাট। আর তুমি তো ঘাড়তেরা, ঘাওরামি তোমার গড়াই লাগে। এতই যখন অসহ্য তাহলে আমাকে ছেড়ে কেন দিচ্ছেন না আপনি? আমি ছাড়তে যাবো কেন? সাহস থাকলে তুমি যাও। বেশি না, শুধু এক পা বাড়াও। তোমাকে জাহান্নামের স্বাদ পাওয়ানোর দায়িত্ব আমার। কেমন বাল ফলাবেন আপনি আমার? হ্যাঁ, এমনভাবে ফেলবো যাতে দ্বিতীয়বার গজনের সাহস না পায়। ঠিক কতটা অসভ্য আপনি। সরুন, আমি বাবার কাছে যাব। নিধি দরজার দিকে পা বাড়ায়। না, এই মেয়ে আসলে সুঝানো না। এশান এবার সত্যি সত্যি খেপে যায়। নিধির পা টেনে হিসড়ে রুমের মধ্যে নিয়ে আসে। কোমরে থাকা বেল্ট দিয়ে মনের ইচ্ছে মতো মারতে থাকে। প্রতিটি বেল্টের বাড়ি যেন চামড়া কেটে যাওয়ার বেদনা। পিওর লেদারের হওয়ায় যন্ত্রণা আরোই বেড়ে গিয়েছে। নিজের বাড়াবাড়ির চরম মূল্য দিতে হয় নিধির। একটা সময় পর বইয়ের উপর মায়া হয় এশানের। কোনো কথা না বলে বেল্ট ফেলে দেয়, খোলে করে বেডে নিয়ে যায় বউরানীকে। নিধিও আর কিচ্ছু বলার সাহস পায় না। এশান কেটে যাওয়া পায়ে অয়েনমেন্ট লাগিয়ে দিতে গেলে নিধি পা সরিয়ে নেয়। এশান এবার আর
রাগে না, কেন জানি নিজের রাগকে কন্ট্রোল করতে পারে না সে। সে চায় না তার পুতুলের মতো বউরানীকে কষ্টে রাখতে, কিন্তু মেয়েটার তো বড্ড জেদে। এশান নিজেও সাইকো। এত বছর পর সে সত্যি সত্যি সুস্থ হতে চায়, তার যে সুস্থ হতেই হবে। আনমনে কতগুলো ভাবতে ভাবতে নিধির পায়ে মলম লাগিয়ে দেয়। দেওয়া শেষ হলে চুপচাপ পাশে বেডে সাথে হেলান দিয়ে থাকে। আর তারপরে কাহিনী তো জানেন। গতলি বিকেলে সোনালি রোদ পড়েছে বাগানে। কোলে ইকরিকে নিয়ে ছাদে হাঁটছে হিমি। আজ নিধির সাথে তার দেখা হয়নি অনেক দিন তো হলো। এবার হিমি চলে যাওয়া উচিত। বাসা থেকে পালিয়ে আসার পরে এখন পর্যন্ত বাড়ির সাথে কোনো যোগাযোগ হয়নি তার, যার জন্য এতদিন এখানে থাকা। সেই রুহুল সাহেব তো তাকে কোনো পাত্তাই দিচ্ছে না। তার শ্যামপুরুষ কি তবে তাকে কোনোদিনও ভালোবাসবে না? কোলে থাকা ইকরির দিকে তাকিয়ে বলে, তোর বাপ কি তোর মাকে কোনোদিনও পাত্তা দেবে না রে? আমাকে সারা জীবন ভার্জিন রাখবে? তোর বাপের সিক্স প্যাক দেখেছিস? তোর বাপ কত সেক্সি জানিস? আমার তো দেখলেই মনে হয় সারাদিন চুপমা দিই। হঠাৎই সোনালি আকাশে কালো মেঘ জমা বাঁধে। দমকা হাওয়ার হিমির ওড়না উড়ে যায়। ওড়না উড়ে একটা কিছুর সাথে পেঁচিয়ে যায়। হিমি পেছনে ঘুরে ওড়নার দিকে তাকাতেই দেখে 6 ফুট উচ্চতার সেই প্রিয় শ্যামপুরুষ মুখ ঢেকে গেছে তার ওড়নায়। হায় হায়, এই লোক এখানে এলো কিভাবে? গুটি গুটি পায়ে রুহুলের সামনে গিয়ে দাঁড়ায় হিমি। রুহুল হিমির ওড়না হাতে পেঁচিয়ে নেয়। সামনের দিকে খেয়াল করে দেখে হিমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বুকের খাঁজ দেখা যাচ্ছে। না চাইতেও নিষিদ্ধ জিনিসের প্রতি লোভ জেগে যাচ্ছে রুহুলের। হাতের মুঠ শক্ত করে চেপে ধরে। গলা শুকিয়ে আসে এক অদম্য পিপাসায়, যেন হাজার বছর ধরে তৃষ্ণার তো এক পথিক। হিমির কেমন যেন লজ্জা লাগছে। মনে হচ্ছে ছাদ থেকে লাফিয়ে পালিয়ে যেতে, কিন্তু এখন এখান থেকে লাফ মারলে নিশ্চিত হাত পা ভাঙবে। কাপা কাপা গলায় বলে, ছেলে মানুষ তো ওড়না পড়ে না। ছেলে মানুষ ওড়না খোলে। কি? জোরে বলুন, শুনতে পাচ্ছি না। রুহুল হিমির দিকে থেকে চোখ সরিয়ে নেয়, না হলে যে একটা অঘটনই ঘটে যাবে নিশ্চিত। হিমি রুহুলের হাতে থেকে ওড়না নিয়ে সেখান থেকে চলে যেতে নিলেই প্লাজোর সাথে উষ্টা খেয়ে রুহুলের সামনে মুখ থুবড়ে পড়ে যায়। এমনভাবে পড়ে যাওয়া ইকরিও ব্যথা পেয়ে বিশ্রী রকমের ম্যাও করে শব্দ করে উঠছে। হেসে দেয় রুহুল। হিমি তখনও মাটিতে ওভাবে পড়ে আছে। আসলে ক্লাসের সামনে এভাবে বেজ্জতি হওয়ার মতো দুঃখ আর কোনটা হতেই পারে না। রুহুল যে হাসছে সেটাও হিমি বুঝতে পেরেছে। অন্য সময় হলে সে এটা উপভোগ করতো, কিন্তু এই পরিস্থিতিতে মনে হচ্ছে মাটির মধ্যে ঢুকে যেতে। ছি, কি যে লজ্জা লাগছে তার। এদিকে হিমি নড়াচড়া না দেখতে পেরে সাইড কেচে ছাদের অন্যদিকে যেতে যেতেই বলে, চিন্তা করি না বেআইন, আমি চশমা ছাড়া চোখে কম দেখি। লজ্জা চূড়ান্ত পর্যায়ে চলে গেছে। হিমি মনে মনে এই কান ধরেই বলছে সে কোনোদিনও আর প্লাজো পরবে না। হিমি কোনো মতে সেখান থেকে উঠে আস্তে করে সেখান থেকে চলে আসে, কারণ মান সম্মান সে নিলামে তুলে দিয়ে এসেছে। এখন বিষ খাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এই একটিটাও যে কই গেল মাথাতেই আসছে না তার। একে খুঁজতে খুঁজতে নিজের রুমে আসে। সামনে প্রভা আর রেনু মন খুলে গল্প করছে। হিমি এগিয়ে গিয়ে ওদের জিজ্ঞেস করে, ইকরিকে দেখেছো প্রভা? হুম, দেখবো না কেন? কতবার দেখলাম। কই দেখেছো? একবার দেখেছিলাম রান্নাঘরে, একবার তোমার কোলে, একবার ভাবির কোলে, আর কই কই যেন দেখেছিলাম, মনে পড়ছে না হিমি। হিমি এবার চটেই যায়, রাগে বলে উঠছে, একটু বিষ খেয়ে আসো, সব মনে পড়ে যাবে। রাতে আর রুমে আসেনি এসা। নিধির খোঁজ নেওয়ারও প্রয়োজন বোধ করছে না সে। এমনিতে নিজেদের সম্পর্ক নিয়ে প্রচুর আপসেট হয়ে গেছে। তার উপরে এই মেয়ে তার অতীতের ঘা খুঁচিয়ে খুঁচিয়ে তাজা করেছে। সিদ্ধান্ত নিয়েছে কাল রাতেই বাহাদুরগঞ্জ যাবে সে। ওই বউকে আর ছোবে না, ছুতে গেলেই গজব চলে আসে। বিশাল আলিশান ফ্ল্যাটের কামরায় শুয়ে শুয়ে ভাবতে থাকে এশান। সাদা শার্টের দুটো বোতাম খোলা, পেঁচানো শরীরে বেরিয়ে এসেছে। জুতো জোড়া এখনো খোলা হয়নি। রুমের বেল বেজে উঠছে। রুম সার্ভিসের জন্য লোক এসেছে। এশিয়ান সিগারেট ধরিয়ে দুটো টান দেয়। বাতাসে সিগারেটের ধোঁয়া উড়ে যায়। ফ্লোরের দিকে তাকিয়ে দরজার বাইরে থাকা লোকটির উদ্দেশ্যেই বলে উঠছে, আউট। আমি না ডাকে পর্যন্ত কেউ যেন আমাকে ডিস্টার্ব না করে, করলে তার কলিজের ওজন করব। ভয়ে চলে যায় লোকটি। যাওয়ার পথে রুহুলের সাথে দেখা। রুম সার্ভিসের ছেলেটির কাছ থেকে এশানের কথাগুলো শুনতে পারে।
রুহুল এসবে ধার ধারল না। ঈশানকে সে ছোট থেকেই চেনে। এসব পরিস্থিতিতে সে কতবার সামলেছে তার কোনো হিসেব নেই। দরজায় দুটো টোক্কা দিয়ে রুহুল রুমে ঢুকতে ভারী কিছু এসে তার মাথায় আঘাতই করে। হালকা অস্ফুটে আর্তনাদ ভেসে ঈশানের কানে। রুহুল কপালে থেকে হাত সরিয়ে দেখে তাজা রক্ত। পাশে থেকে একটা পেপার ওয়েট পড়ে আছে। রুমের অবস্থা খুবই করুণ। টেবিলে আলমিরা, ফ্লাওয়ার বাস সব ভেঙে পড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে। সিগারেটের ধোঁয়ায় রুম কালো হয়ে এসেছে। রুহুল রুমের পর্দা সরিয়ে দেয়। আলো এসে লাগে ঈশানের চোখে চোখ খিচে নেয়। ক্লোজ দ্য উইন্ডো, ইউ ইডিয়েট। এসবের তোয়াক্কা রুহুল করে না। আস্তে আস্তে ঈশানের পায়ের কাছে এসে বসে। জুতা জোড়া আলতো করে খুলে দেয়। ঈশান কখনো নিজের জুতা খোলেনি তখনও। খান বাহাদুর বলি কথা। তোকে যেতে বলেছি রুহুল, জান বাঁচাতে চাইলে যা। যেদিন থেকে তোর পায়ের চিহ্ন দিয়ে হাঁটা শুরু করেছি সেদিন থেকে জান তোর নামে কোরবানি করে দিয়েছে। ঈশান আর কথা বলে না। জানে লাভ নেই। রুহুল ওর গায়ে ব্ল্যাঙ্কেট জড়িয়ে দেয়। খেয়াল করে হাতে কাটা দাগ কাচের সাথে লেগে কেটে গেছে। ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স নিয়ে বডি ব্লাড ক্লিন করতে গেলে হাত ছড়িয়ে নেয় ঈশান। হাত সরাস না, লেট মি ডু দ্যাট। সিগারেটটা আবারও টান দেয় ঈশান। ফু দিয়ে ধোঁয়া উড়িয়ে দেয়। সিগারেটের জ্বলন্ত আগুনের দিকে তাকিয়ে থাকে বেশ কিছুক্ষণ। নিধি গলার পোড়া দাগ চোখে ভাসে। সিগারেটটি নিজের অপর হাতে ধরে। রুহুল চিল্লিয়ে বলে, পাগল হয়ে গিয়েছিস? ছাড়োটা, ইনফেকশন করবে। ঈশানের মধ্যে কোনো হেলদোল নেই। চোখ বন্ধ করে নেয়। দেখে মনে হচ্ছে আত্মা তৃপ্তি পাচ্ছে। বৌরানির কান্না ভরা মুখ চোখে পড়ে। উঠে বসে। রুহুলের উদ্দেশ্যে বলে, ব্রিং ডক্টর আর্থার টু বিডি অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওর মুখে ডাক্তারের কথা শুনে রুহুল চমকে যায়। যে ডাক্তারকে ঈশান দুই চোখে সহ্য করতে পারতো না, আজ কিনা তাকে দেশে আনতে বলছে সে। এতটা মিরাক্কেল নিজের জীবনে আশা করেনি রুহুল। সবই তো বুঝলাম, কিন্তু তুই কোথায় যাস? ঈশানের উদ্দেশ্যে রুহুল চেঁচিয়ে প্রশ্ন করে। অ্যাশরন খান কখনো কাউকে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন মনে করে না। খালি পায়েই চলে যায় ঈশান। রুহুল বোকার মতো সেদিকে তাকিয়ে থাকে। যা বাবা, এই সাইকোর মাথায় কখন কি ঘোরে। রুমের বাইরে আবারও কারো কণ্ঠ শুনতে পায় রুহুল। কামিং। রুহুল দেখতে পায় রুম সার্ভিসের সেই ছেলেটি সাথে ডাক্তার দেখিয়ে রুহুল অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি? হুজুর বাহাদুর আমাকে এখানে আসতে বলেছেন। ডাক্তারের কথা শুনে রুহুল এবার হেসে দেয়। সে জানতো বাইরে থেকে ঈশানকে যতই বদমেজাজি দেখাক না কেন, ভেতর থেকে ততটাই কোমল সে। ডাক্তার রুহুলের কপালে ড্রেসিং করে কিছু ওষুধ লিখে চলে যায়। শুনশান রাস্তা দিয়ে শাঁসা করে গতিতে চলছে ঈশানের গাড়িটি। খানিক পর খান মেনশনের সামনে থামে গাড়িটি। দরজা খুলে খালি পায়ে দৌড়ে যায় দোতলা নিজের রুমে। দরজা খুলে তাকিয়ে দেখে নিধি নেই। বুকে চাপা আর্তনাদ, চিৎকার দিয়ে বলে, চলে গেছেন আপনি, তাই না বৌরানি? আমার উপরে এত অভিমান, এত অবিশ্বাস, এত রাগ। এতদিন এইটুকু বুঝলেন না আপনাকে কত ভালোবাসি। আপনাকে ভালোবাসা আমার জন্য কত বড় অভিশাপ জানেন? তাও আপনার হতে চেয়েছিলাম, কিন্তু আপনি আমাকে ছেড়ে চলেই গেলেন। আমি জমিদার রেস্টুরেন্ট ইলহান খান বাহাদুর আভিজাত্যের তোয়াক্কা না করে আপনাকে পাগলের মতো ভালোবেসেছি। আপনি তো এই পুরস্কার দিলেন। বাচ্চাদের মতো কাঁদতে কাঁদতে মেঝেতে লুটিয়ে পড়ে ঈশান। বাহু দিয়ে চোখের পানি মুছতে মুছতে আবারও বলতে থাকে, জানেন বৌরানি, যেদিন আপনাকে আম গাছের উপরে দেখেছিলাম, হোয়াইট কালারের ড্রেস পরা ছিল, কি সুন্দর অপসরের মতো লাগছিল। কসম আল্লাহর, আমি সেদিন থেকে আপনাকে ভালোবেসেছি। হ্যাঁ, আমি পাগল, সাইকো। রাতে ঘুমোতে পারি না, কারণ আমার অতীত। কত রোগী বা ছিলাম আমি? মাত্র 8 বছর। এক রাতের মধ্যে আপনার পরিবারের সবাই আমার পরিবারের মানুষকে বিষ দিয়ে মেরে দেয়। আমি যে একা হয়ে যাই, তাহলে আমি কি করে বুঝবো মা বাবা কি? আপনিও তো বুঝতে চাইলেন না। সে ছেড়েই চলে গেলেন। আমাকে ছেড়ে সবাই কেন ছেড়েছে? আমি কি একা? কি কেন? প্যানিক অ্যাটাক হতে থাকে ঈশানের। হাত পা কাঁপতে শুরু করে। হঠাৎই বারান্দা থেকে নিধি দৌড়ে এসে ঈশানকে জড়িয়ে ধরে। এতক্ষণ সে বারান্দা দাঁড়িয়েছিল, ঈশানের জন্য অপেক্ষা করছিল। কি করবে সে? ভালো যে বেশি ফেলেছে। নিধি ঝাঁপিয়ে ঈশানকে জড়িয়ে নেয় নিজের মাঝে। বাহুটরে প্রেয়সীকে পেয়ে অবাক হয়ে যায় ঈশান। সে ভেবেছিল তার বৌরানী চলে গেছে। আবারও
এশান নিধির গালে আলতো করে ছুঁয়ে কাঁদতে কাঁদতে বলে, বউ, বউরানি, কই গিয়েছিল আমাকে ছেড়ে? বলো, বলো। এই কয় মাসে এশানকে কখনই কাঁদতে দেখেনি নিধি। ওর কান্না দেখে নিধি নিজেই কেঁদে দেয়। কোথাও যাইনি তো জমিদার সাহেব, আমি বারান্দায় ছিলাম, আপনার জন্য অপেক্ষা করছিলাম, আপনি আসবেন আমি জানতাম। এশানের হাত কাঁপতে থাকে। নিধির হাত বুকে নিয়ে বলে, কথা দাও, আর কোথাও যাবে না? বলো বউরানি। এশানের এভাবে প্যানিক করতে দেখে নিধি ওকে বুকের মধ্যে জড়িয়ে নেয়। এশানের গালে হাত ধরে অজস্র চুম্বন দিয়ে ভরে দেয়। বুঝতে পারে জ্বর এসেছে। এশান নিধির কোমর জড়িয়ে নেয়। নিধি এশানের কোলে বসে পড়ে। জ্বরে এশানের চোখ দুটো ছোট ছোট হয়ে আসছে। তার বৌরানীকে এভাবে নিজের কাছে ধরা দেওয়া দেখে মুচকি হাসে। ফলে এশানের ক্যানাইন দাঁতগুলো বেরিয়ে আসে। নীতি তার নষ্ট জমিদারকে দেখে, মন ভরে দেখে কি সুন্দর দেখে তার নষ্ট পুরুষকে। ফ্যানের বাতাসে ছোট ছোট চুলগুলো চোখের সামনে এশানের নিধি চুলগুলো সরিয়ে দেয়। এশানের কপালে চুমু খায়। এশানের নিধির জামার ভেতরে হাত ঢুকিয়ে দেয়। আস্তে আস্তে শরীরের উপরের দিকে উঠতে থাকে। জখম হওয়া অংশগুলোতে জ্বলতে থাকে। এশানকে বুঝতে না দিয়ে দাঁতে দাঁত চেপে ব্যথা সহ্য করে নেয়। নিধির পিঠে হাত বুলাতে গিয়ে ইনারের সাথে হাত বাঁধা পায়। বিরক্ত হয়ে বলে, এটা আর পড়বে না বউরানি। আমি যেগুলো সারাক্ষণ ধরে রাখতে পারি না, এই স্টুপিডটা সবসময় ধরে রাখে। আমার জেলাসি ফিল হয়। এশানের কথা নিধি হাসবে না কাঁদবে বুঝে না। এক টানে ইনার খুলে ফেলে। কি করছেন আপনি? শ্শ্, এত বাধা দাও কেন? আমি অসভ্য লোক, জানো না? জানি তো। এশানের হাত দুটো সামনে এনে নিধি শরীরের কোমল নাজুক মাংস পেঁচে চেপে ধরে। অস্থির হয়ে যায় নিধি, গলায় মুখ ডুবিয়ে দেয়। এশানের চুল চেপে ধরে নিধি, ঠোঁট কামড় দিয়ে সুখ সহ্য করে নিচ্ছে। কোমল কঞ্চে বলে উঠছে, আপনার জ্বর এসেছে, মেডিসিন নেবেন, চলুন। বুকে থেকে মুখ তুলে নেয় এশান। নিজের চোখের সাথে চোখ মিলিয়ে বলে, Do you think I can't satisfy you? Am I that weak? উত্তরে অপেক্ষা করে না সে। আচমকা হ্যাচকা টানে নিধিকে কোলে তুলে নেয়। Let's show you how strong your hubby. নরম বিছানায় ছুঁড়ে মারে নিধিকে। বাউন্স করে ওঠে নিধির পুরো শরীর। প্রথম দিনের কথা মনে পড়ে যায় এশান প্রাসাদে একবার এভাবে নিধিকে ছুঁড়ে দিয়েছিল। তখনও আজকের মতো নিধির শরীরে ঢেউ খেলিয়ে গিয়েছিল। সেদিন নিজেকে কন্ট্রোল করতে পারলো, আজ আর হচ্ছে না। জ্বরের তীব্রতা বেড়ে গেছে, সাথে নিজের বুড়ানিকে একান্তই নিজের করে পাওয়ার তীব্র ইচ্ছে। নিধির ভয় হয় এশানের চাহনিতে। পেছাতে থাকে নিধি। এশান নিজের শার্টলেস হয়ে নিধির দিকে আগায়। একটানে কামিজ ছিঁড়ে ফেলে, লজ্জায় মুখ ঢেকে নেয়। এশান হাত জোর করে মুখ থেকে সরিয়ে নেয়। পাগলের মতো কিস করতে থাকে। প্রথম দিকে সায় দিলে পরে এশানের সাথে তাল মিলিয়ে উঠতে পারে না। নিজেকে ছাড়াতে চাইলেও পারে না, বরং এশান আবারও পাগলামি করে বসে। তুমি কি পালাতে চাইছো? এত পালাই পালাই করলে কিন্তু প্রতি বছরে পেটে আমাদের বেবি রেখে দেবো। তখন আমিও দেখবো কই পালাও। কি জ্বালা, ছাড়ুন, ব্যথা পাচ্ছি তো। পাচ্ছ, পাও, পাচ্ছ, পাও। মরে গেলেও আজ তোমার ছাড়ছি না। চোখ বুজে নেয় নিধি। কি অসহ্য ব্যথা। এশানের গায়ে হাত দিতে বুঝতে পারে জ্বর আরো বেশি এসেছে। এশান ঠোঁট ছেড়ে দিয়ে এবার গলায়, তারপর বুকে ব্যথাযুক্ত কিস করতে থাকে। নিধি সহ্য করে নেয়, কিন্তু হঠাৎ এশান থেমে যায়, ফুকুচকে যায় নিধির। এশান নিধির শরীরে ক্ষতগুলোতে হাত বুলায়। সকালের দিকে ওকে এভাবে মেরেছে এশান। কাঁচা ক্ষততে হাত পড়তে ব্যথায় কেঁদে দেয় নিধি। খুব ব্যথা করছে তাই না বউ? I'm খুব সরি। নিধিকে শার্ট পরিয়ে দেয়। এবার অবাকের চূড়ান্ত সীমানায় পৌঁছায় নিধি। এই লোক যে কথায় কথা অসভ্যতামি করে, আজ এই পরিস্থিতি এসে নিজেকে কিভাবে সামলে নিল। তাকিয়ে দেখে এশান, চোখে আর সে কামুকতা নেই, তার বদলে আছে অনুতাপ। নিধির হাত ধরে বলে, এইভাবে তাকিও না সোয়ান, আমি পাগল হয়ে যাব। শার্টের বাহিরে নিধি শরীরের ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। এশান ঠোঁট ভিজিয়ে নিয়ে ঢোক গিলে, ফলে গলার অ্যাজম অ্যাপেল হালকা কেঁপে উঠছে। নিধি বুঝতে পারছে এশানের খারাপ লাগা, তাই একবারই বলে, আপনি থেমে গেলেন যে? এশান ধাক্কা দিয়ে বালিশের উপর ফেলে দেয়।
উপরে নিজের সমস্ত ভর ছেড়ে দেয়, সফট কিস করে নিধি চোখে চোখ রেখে বলে, আই অ্যাডমিট আই এম ভেরি হর্নি, বাট সহ্য আর বীর্য যে পুরুষ ধরে রাখতে পারে সেই তো আসল পুরুষ। যে পুরুষ নিজে বীর্য ধরে রাখতে পারে না সে আবার কিসের পুরুষ? এশা নিধিকে নিজের বুকের মাঝে চেপে ধরে, নিজের পুরুষত্ব বারবার নাড়া দিলেও নিজেকে কন্ট্রোল করে নেয়। বুঝতে পারে বেল্টের বাড়িগুলো আসলে অনেক যন্ত্রণার। নিধি গুটিসুটি মেরে শুয়ে থাকে। এ কোন পাগলের পাল্লায় পড়েছে সে? একে দিয়ে কোনো বিশ্বাস নেই। আজ এত ভালো চেহারার পিছনে যে আর কত সাইকো রূপ আছে আল্লাহই ভালো জানেন। এই পাগলের সাথে থাকতে থাকতে সে না আবার পাগলই হয়ে যায়। নিধি ঘুমিয়ে গেলেও এশান ঘুমোতে পারে না, জ্বরের দৌড়, মাথা ব্যথা করছে তার। হঠাৎ কল বেজে উঠছে। ঘোর লাগা চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে রুহুল কল করেছে। বল। তুই গিয়াসে কি করেছিস? হ্যাস্টন খান কাউকে কৈফিয়ত দেয় না। না প্লিজ বল, কি করেছিস? রেসপেক্ট করে কথা বল। ইউ নো না হু আই অ্যাম। প্লিজ পাগলামি করিস না। সিরিয়াসলি এশারান, তুই কি পাগল? শাট আপ। আজকে দেখে আপনি ফায়ার রুহুল আমিন। ওপাশ থেকে কল কেটে যায় এশরানের। রুহুল হতাশায় নিজের শরীরটা এলিয়ে দেয় সুইমিং পুলের নীল পানিতে। জীবনে এরকম কত শতবার এশরান ওকে ফায়ার করেছে তার ইয়াত্তা নেই। বিকেলে ঘুম ভেঙে যায় এশরানের। তাকে দেখে হাতে স্যালাইন, পাশে নিধি নেই। বউ পালিয়ে যাওয়ার ভয়টা আবারও মাথায় তাড়া করে চেপে ধরলো। কিসের স্যালাইন? ওইসব গোনার টাইম নেই। হাত থেকে স্যালাইনটি সরিয়ে নেয়, ফলে ফিনকি দিয়ে রক্ত পড়তে থাকে। রাগে গজগজ করে হুঙ্কার ছাড়ে। বুজরা বুজরা। বেলকুনি থেকে উক্কি দেয়, ওয়াশরুমে খুঁজে পায় না। ড্রয়ার থেকে একটি চাইনিজ কুড়ালি তুলে নেয়। ফোলা ফোলা চোখ রুম থেকে বেরোতে বেরোতে বডিগার্ড কোবরাকে ডাকে, বিড়বিড় করে বলে, সব রবিশগুলোকে আমি নিজ হাতে কোরবানি করে দেব। বাস্টার্ডগুলো একটা কাজও করতে পারে না। মনের সুখে আচার খাচ্ছে নিধি। এশানকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আজকে নিজেকে অনেক ফুরফুরে লাগছে। যাকে আস্তে আস্তে পাগলটা ভালো হয়ে যাচ্ছে, এটা শান্তি। আশেপাশে কয়েকটা গার্ড আছে, বেশি দিন নেই। নষ্ট জমিদারকে ভুলিয়ে ফালিয়ে এসব কেউ বাসা থেকে বিদায় করবে সে। এশানকে কন্ট্রোল করার উপায় সে পেয়ে গেছে। একটু উপরে উপরে ভালো হয়ে থাকলেই তো হয়। আজ থেকে তার মিশন শুরু। জমিদারকে হাত করেই ছাড়বে সে। ভাবছে আর আচার খাচ্ছে সে। ফুপুচান অনেক মজা করে আচার বানায়। বৃষ্টি একটা আর্তনাদ কেঁপে উঠছে পুরো ডাইনিং রুম। সাথে সাথে নিধির বিভৎস চিৎকার। নূরজাহান তাকিয়ে দেখে নিধির শরীরে এক কাঁটা রক্ত। নিধির সামনে কাটা গলা নিয়ে ছটফট করতে থাকা একটা গার্ড মরে যায়। গলায় চাইনিজ কুড়াল গাঁথা। সিঁড়ির দিকে তাকিয়ে দেখে উস্কো খুস্কো চুলে এশান সিঁড়ি বেয়ে নামছে। পরনে তার রাতের শার্ট, বুকের উপরে দুটি বোতাম খোলা। শার্টে হাতা গোটাতে গোটাতে নিচে নামতে থাকে। শিরা জাগানো থাকে, শোভা পাচ্ছে রাজকীয় সেই ব্ল্যাক আর্ল অফ ডায়মন্ডের রিং। চুলগুলো সুন্দর করে সেট করতে করতে ফ্লোরে পড়ে থাকা বডিগার্ডের গলায় আটকে থাকা কুড়ালটি তুলে নেয়। এশানকে কি শান্তই লাগছে। কেউ দেখলে বলবে না এই লোক মাত্র কাউকে খুন করলো। এশান নিধির দিকে ঘাড়ের 2 ইঞ্চি সাইডে সোফার গতিতে কুড়ালটি গেঁথে দেয়। কাল রাতে কি বেশি ভালো হয়ে গেছিলাম বৌরানি? কথাটা যে কটাক্ষ করে বলেছে নিধি বুঝতে পারে। তুমি যদি মনে করে থাকো ওটাই আমি, দ্যাটস রং। জমিদাররা ভালো হয় না। তুমি জানতে না আমি ঘুমালে তোমার বাইরে যাওয়া নিষেধ? কাল রাতে দরজায় পাসওয়ার্ড বাসিনে বলে পা এ পর্যন্ত এসছে। লাস্ট ওয়ার্নিং দিলাম। আর কখনো যদি এই পা দুটো আমার কথার বাইরে চলে তাহলে এই দুটো কেটে আমি আমার প্রাসাদে টানিয়ে রাখবো। গট ইট? কিছুক্ষণ আগে নিধিকে না পেয়ে পাগল হয়ে যাচ্ছে আর মহারানী আচার খাচ্ছে। তার মানে বৌরানীর কাছে তার চেয়ে আচারে বেশি প্রিয় সেই কিছুই না জীবনে। মাথার পোকাটা আবারও খিলবিড়ে উঠছে। হঠাৎ করে খেয়াল করে ড্রয়িং রুমে একটি গার্ড নিধির ঘাড়ের দিকে এক পলক তাকিয়ে সাথে সাথে চোখ নামিয়ে নিয়েছে। কিন্তু যার দেখার সে দেখেই তো ফেলেছে। কানের লতিতে রাগে লাল হয়ে আসে এশানে। সাথে সাথে লোকটির ঘাড় বরাবর কুড়ুলটি ছুঁড়ে আর নিশানাও লেগে যায় জায়গা মতন। বাকি সব গার্ড ভয় জড়সড় হয়ে আসে এদিকে। ঠান্ডা কণ্ঠ অথচ হুমকিতে গা কাঁপিয়ে ওঠে নিধির। ফুপিয়ে কেঁদে দৌড়ে দেয় নূরজাহানের কাছে। নূরজাহান তখনও নিজের মনে কিচেনে এশানের জন্য রান্না করে যাচ্ছে। নিধি নূরজাহানের পেছনে লুকিয়ে বলে, প্লিজ আমাকে ওনার হাত থেকে বাঁচান। দেখুন উনি এই মুহূর্তে
এই লোকটাকে মেরে ফেলেছে। টিস্যু নিয়ে রাজ্যকে দাও, ওর হাতে নোংরা লেগেছে। কথাটা ট্রেতে খাবার সাথে সাথে নূরজাহান বলে নিধিকে। অবাকের আকাশ থেকে পড়ে নিধি, তাকে দেখে প্রভা তার মনুষ্যকে ড্রামা দেখেই যাচ্ছে। এসব যেন তাদের কাছে ডাল ভাত। চিৎকার দিয়ে বলে, এই জমিদার বংশের সবাই পাগল, সবাই নিষ্ঠুর, সবাই সাইকো। একটার মনেও দয়া মায়া কিছু নেই। এরা মানুষকে মানুষ মনে করে না। মা ঠিকই বলে, আপনারা অমানুষ। তোমার মা আমাদের চিনতে পেরেছে, সেটাই অনেক। আচমকাই নিধিকে টেনে ঘাড়ে তুলে নেয় এশান। নিজেকে ছাড়াতে এশানে পিছে কিলঘুষি মারে, কিন্তু লাভের লাভ কিচ্ছু হয় না। শান্ত ভঙ্গিমায় চলে যেতে নিলে নূরজাহান শাড়ির আঁচল দিয়ে এশানে গা মুছতে মুছতে বলেন, জ্বর থেমেছে তাই ঘেমে যাচ্ছ, খাবারটা পাঠিয়ে দেব? নো নিড। ছোট্ট করে উত্তর দিয়ে সোজা নিজের রুমের দিকে পা বাড়ায়। রুমে এসে লক করে দেয় দরজা, সরাসরি চলে যায় ওয়াশরুমে। নিধির গায়ে লেগে থাকা রক্ত এখন ঈশানের গায়েও লেগেছে। এবার আর কোনো কথা না, নিধিকে বাঁচাবে সে চুবিয়েই মারবে। পানিতে কিছুক্ষণ মাথা চুবিয়ে রাখে নিধি। ডুবন্ত অবস্থায় সে দিঘির পানিতে পড়ে যাওয়ার ভয়াবহ স্মৃতি মনে পড়ে। সেদিনের পর থেকে নিধি গভীর পানি দেখলে ভয় পায়, পা ছটফট করে সে। ঈশানের কোনো হেলদোল নেই। হঠাৎই নিজের গায়ে রক্ত দিকে চোখ যায়, মনে পড়ে যায় কিভাবে ওই গার্ডটি ওর দিকে তাকিয়েছিল। না, পাগল পাগল লাগে ঈশানের। নিধিকে ছেড়ে দিয়ে সোজা বেরিয়ে যায় রুম থেকে। মাথা ছাড়া পেয়ে কিছুটা ঝাঁকিয়ে নেয়। দুর্বল লাগে নিধির। আগের মতো ভয় আর লাগে না, বরং জেদ চেপে ধরে। নাকের মধ্যে পানি ঢুকেছে, বারবার নাক ঝাঁতে থাকে। কি বিষাক্ত অনুভূতি! এভাবে যতবারই নাকের মাঝে পানি যায়, সেই বিয়ের রাতের কথা মনে আসে নিধির। সেদিনও এই বাস্তবে তাকে চুবিয়েছিল এশান। জীবনে যতবারই নাকের ভিতর পানি যাবে, বিয়ের রাতের কথাই মনে হবে নিধির। মিনিট 10 পরে আবারও এশানে উপস্থিত হয় ওয়াশরুমে, হাতে কয়েকটা ফিনাইলের গ্যালন। এক হাত দিয়ে সম্পূর্ণ পানি ফেলে দেয় চুপ করে, শুধু দেখে নিধি। তাছাড়া আর তো কোনো কাজ নেই তার। এশান এক একে ফিনাইলের গ্যালনগুলো খুলে বাথটব ভর্তি করে। শেষ গ্যালনের ফিনাইল ঢেলে খালি বোতলটি নিজের পায়ের কাছে সামনে আশ্রয় ফেলে। কি সমস্যা আপনার? মাথার তার কেটে গেছে? এখন কি এটার ভেতরে আমাকে চুবিয়ে ধরবেন নাকি? হ্যাঁ, চিৎকার করে ওঠে নিধি। এশান ওর কথায় কান দিয়ে বাথটবের ভেতরে বসিয়ে দেয়। লুফাফা দিয়ে ঘাড়ের ওই অংশটা জোরে জোরে ঘষতেই থাকে। যন্ত্রণায় নিধির মনে হচ্ছে চামড়া ছিলে যাবে। আরে কি করছেন? কি ছাড়ুন তো আমায়। শ্শ্, আওয়াজ কম করো। আমার উপর চিল্লানোর সাহস করো নেই তোর না। কে তুই? বিয়ে করে বউ তো মাথা বেঁচে দিয়েছে? যা ইচ্ছে তাই করতে চাইবি? পর পুরুষকে নিজে সরে দেখাবি? আমার বউ হয়ে এটা করবি আর আমি আঙুল চুষব? নাকি সুখ দিতে পারবো না ভেবেছিস? আমি ছি, নামতে নামতে এত নিচে নামছেন কেন? নিধির ঘাড় চেপে নিজের সাথে পিষে নেয়। ও জানোটা তোমার দিকে তাকিয়েছিল, আমি কিভাবে সহ্য করব? বলো বলো। ওকে তো মেরে দিয়েছে, তোমার কি করা উচিত? পাগলের মতো হেসে হেসে প্রশ্ন করে এশান। ওই গার্ডকে মারার মুহূর্তটা মনে আসতে নিজের জেদ চলে যায় নিধির। ভয় চলে আসে। ছোট বাঁকিয়ে কেঁদে বলে, জমিদার সাহেব, আপনার আর কত রূপ আছে, আমি যে নিতে পারছি না। হয় মেরে দিন, না হয়। না হয়? শান্ত হয়ে আসে নিধি, খাদ মেশানো সুরে বলে। আই ওয়ান্ট ডিভোর্স। হাতের মুঠো শক্ত করে নেয় এশান। নিধি স্পষ্ট দেখতে পায় এশানের চোখ আর কানের লতি লাল হয়ে এসেছে। আস্তে ধীরে নিধিকে বাথটব থেকে তুলে নেয়, শাওয়ার ছেড়ে দিয়ে পুরো শরীর ধুয়ে দেয়। রুমে এনে সুন্দর করে শরীর মুছিয়ে দিয়ে কাবার থেকে হোয়াইট কুর্তি আর সালোয়ারটা নিধির দিকে এগিয়ে দেয়। ইশারায় পড়তে বলে। নিজে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসে। এতটা সময় এশান এতটুকু কথা বলেনি। প্রায় মিনিট 30 পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে, পরনে বাথরব, চুল থেকে চপচপ করে পানি পড়ছে। দেখি বোঝা যাচ্ছে শাওয়ার নিয়েছে। কি হলো? আপনি কি বোবা হয়ে গেলেন নাকি? কথা বলুন। নিধির কথা পাত্তা না দিয়ে স্বাভাবিকভাবেই অন্য রুমে গিয়ে সোজা দরজা আটকে দেয়। এশানের দরজা আটকানো দেখে নিয়ে এবার ভয় পেয়ে যায় নিধি। দরজা ধাক্কাতে ধাক্কাতে নিধি বলে, আরে জমিদার সাহেব, দরজা বন্ধ করলেন যে? আপনি কি সুইসাইড করতে যাচ্ছেন নাকি? ওপাশ থেকে কোনো শব্দ আসে না। নিধি আরো কিছুক্ষণ চেঁচিয়ে যায়, কিন্তু
কাজের কাজ কিচ্ছু হয় না। ও মা গো, কোমরটা গেল আমার। ফ্লোরে বসে আর্তনাদ করে নিধি। প্রায় 20 মিনিট পর এসান দরজা খুলতেই হুড়মুড়িয়ে খেয়ে পড়ে যায় নিধি। দরজা এতক্ষণ দরজার সাথে হেলান দিয়েছিল সে। হঠাৎ করে দরজা খোলাতে নিজের তাল সামলাতে না পেরে এসানের পায়ের উপরে পড়ে যেতে নেয়, কিন্তু তার আগে এসান ইচ্ছে করেই তাকে সাইডে দাঁড়ায়, ফলে নিধি থপ্পাস করে পড়ে যায়। নিধিকে তোয়াক্কা না করে এসান ওই রুম থেকে বেরিয়ে নিজের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ায়। চুলগুলো সেট করতেই থাকে, গায়ে ব্ল্যাক শার্ট আর তার উপরে ব্ল্যাক খানদানি কোরসেট পরা, আর গলায় চাই। কোরসেটের পকেটে ডায়মন্ড স্টোনের চেন ঝুলানো, দেখে মনে হচ্ছে কোনো প্রিন্স। আর মনে হওয়ার কি আছে, সে তো নিজেই জমিদার। হেয়ার ব্রাশ করে, বুকে হাতের কবজি, অনেক বরাবর পারফিউম লাগায়। মুহূর্তেই পুরো রুমে চন্দন বর কুস্তুরি মিশ্রিত সুবাসে ভরে উঠছে। কেমন যেন মাতাল মাতাল লাগে নিধির, খুব পরিচিত মনে হয়। এর আগেও কোথায় যেন সে এই স্মেলটা পেয়েছে। এশানের পারফিউমটি দুবাইয়ের সুমুখ পারফিউম, যা বিশ্বের সবচেয়ে দামি পারফিউম, যা ধরে ফ্লোর থেকে উঠে পড়ে নিধি। অন্য কোনো দিন হলে সাইকোটা পড়ার আগেই ধরে ফেলতো তাকে। আজকে কিসের ভিমড়িতে ধরেছে ওনার। বিড়বিড় করে বলতে থাকে, কি সমস্যা? উনি আবার হঠাৎ পাগল টাগল হয়ে গেল নাকি? এতক্ষণ পরে এশান এবার নিধির দিকে তাকায়। এশান এগোতে থাকলে নিধি পেছোতে থাকে। একসময় দেয়ালের সাথে ধাক্কা খেয়ে দাঁড়িয়ে যায় সেখানে। নিধির দিকে ঝুঁকে আসে। এই এসি করা রুমেও দরদর করে ঘেমে যাচ্ছে নিধির কপালে জমে থাকা ঘামের বিন্দুগুলো নিজের আঙুলে নেয় এশান। টোক্কা দিয়ে সেগুলো সাইডে ফেলে নিধিকে ঠান্ডা কণ্ঠে বলে, সো মিস খান,